আমি একদম বাদ দিয়ে আসছি লিকুইডাইতে। তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে। আমার বলে দিবে শুনো, ওই হকিনের বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? জুলাই মাসের গণ আন্দোলনের কথা আমাদের সবারই মনে আছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া সেই আন্দোলন অল্পদিনই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। সে সময় রাজপথে নেমে আসা অনেক তরুণ তরুণীর মুখ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। তাদের একজন হলেন টঙ্গী গাজীপুরের তাহারিমা জান্নাত সুরভি। আন্দোলনের সামনের সারিতে থেকে সরকার এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তার জোরালো বক্তব্য সবার নজর কেড়েছিল। এক বক্তব্যে তাকে বলতে শোনা যায়, আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল, আমি একটা লিগিরে থাপড়াবো। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল, আমি একটা লিগের থাপড়াবো। আবার কখনো বলেছেন, আজকে আমার পরীক্ষার কথা ভুলেই গিয়েছি, আমি এসেছি লিগ পেটাতে। এমন সব জ্বালাময়ী বক্তব্যের কারণে তিনি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখে পরিণত হন। কিন্তু এরপর তার জীবনে নেমে আসে অন্ধকার। গত 25শে ডিসেম্বর গভীর রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার টঙ্গীর বাসায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, সুরভি একটি চক্রের সঙ্গে জড়িত। এই চক্রটি জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে গুলশানের একটি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং সুরভি ছিলেন এই চক্রের মূল হোতা। এছাড়া নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের করা চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেলিং এর একটি পুরনো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানানো হয়। ঘটনায় প্রায় 10 দিন পর এই গ্রেপ্তারের পেছনে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে, যা পুরো ঘটনাকে নতুন দিকে মোড় দেয়। এই নতুন তথ্য সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তোলে এবং পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। অভিযোগ ওঠে, সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় ব্যক্তিগত আক্রোশ থেকে সুরভিকে একটি 50 কোটি টাকার বিশাল চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, দুর্জয় সুরভিকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সুরভি তাতে রাজি হননি। এই অভিযোগকে আরো জোরালো করে একটি অডিও রেকর্ড, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই অডিওতে দুর্জয়কে বলতে শোনা যায়, তিনি সুরভির সঙ্গে হোটেলে থাকার জন্য কতটা আগ্রহী ছিলেন। তিনি বলেন, তোমার এ নিয়ে শুয়ে থাকলে কি যে আমি শান্তি পাইতাম ভাই, কিন্তু ওই জায়গাতে যেতে পারলাম না। এই অভিযোগের বিষয়ে সাংবাদিক দুর্জয় অবশ্য মুখ খুলেছেন। একটি ভিডিও বার্তায় তিনি নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আমি সুরভির নামে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা করেছি। এই অভিযোগ সত্যি নয়, আমি এই মামলা করিনি। তবে দুর্জয় নিজেকে নির্দোষ দাবি করলেও তার অন্য একটি ভিডিও এবং কিছু কাজ তার দাবির সঙ্গে মিলছে না। একটি ভিডিওতে তাকে ধরনের মতো গুরুতর বিষয়ে কথা বলতে শোনা যায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, মামলার বাদী হওয়া সত্ত্বেও দুর্জয় নিজ থেকেই একটি আপোষনামা বা সমঝোতার দলিল তৈরি করছিলেন। প্রশ্ন উঠেছে, তিনি যদি নির্দোষী হবেন তবে কেন তিনি আপোষ করতে চেয়ে উদ্যোগী হলেন? একজন সত্যিকারের ভুক্তভোগী সাধারণত ন্যায় বিচারের জন্য লড়াই করেন, সমঝোতার জন্য নয়। জানা যায়, গ্রেপ্তারের আগে দুর্জয় এবং তার পরিচিত সাংবাদিকরা নানানভাবে সুরভির সঙ্গে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেছিলেন, কিন্তু সুরভি কোনো কিছুতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তার বিরুদ্ধে এই মামলা করা হয়। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামও কথা বলেছেন। তিনি দাবি করেন, সুরভিকে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ফাঁসানো হয়েছে। দুর্জয়ের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তাকে এত বড় একটি মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। এদিকে এই মামলার শুনানিতে আদালত সুরভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় সুরভি সাংবাদিকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকেন, আমার বিরুদ্ধে কোনো তদন্ত রিপোর্ট দেয়া হয়নি, কোনো রিপোর্ট ছাড়াই আমাকে রিমান্ডে পাঠানো হয়েছে। তার এই আর্তনাদ বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে দেয়। তার মা মেয়ের মুক্তির দাবি জানিয়ে বলেন, জুলাই আন্দোলনে অংশ নেয়ার কারণেই তার মেয়েকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। জুলাই আন্দোলনের পর থেকে একের পর এক আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে আন্দোলনে যাদের হাতে ওসমান হাদির মতো তরুণের মৃত্যু হয়েছিল, তাদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে অথবা সহজে জামিন পেয়ে যাচ্ছে। এই বৈষম্যমূলক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে চলছে তীব্র সমালোচনা। এই ঘটনাগুলো তরুণ আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের ভয়ের স্রোত তৈরি করেছে। সাধারণ মানুষের মধ্যে এই ধারণা দৃঢ় হচ্ছে যে ক্ষমতার বিরুদ্ধে কথা বললে তার পরিণতি ভয়াবহ হতে পারে। বিচার ব্যবস্থার এই দ্বৈত নীতি দেশের আইনের শাসনের ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে এবং আইনের শাসন নিয়ে উঠছে নানান প্রশ্ন।